হ্যাঁ, started recording. Okay. So welcome everyone. আমরা এই নতুন উদ্যোগটা শুরু করেছি বিসিএস একাডেমি। এর ক্লাসেস শুরু হবে 25শে জানুয়ারি থেকে। তোমাদেরকে অলরেডি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রু দিয়ে লিংকড আছো আমার সাথে। বাট দিস ইজ আ ওয়ান টু ওয়ান ইন্টারঅ্যাকশন। সাউন্ডগুলো বন্ধ করে দাও আকলিমা। আকলিমা পারভিন একটু মিউট করে দাও। হ্যাঁ, যখন কথা বলতে হবে তখন আনমিউট করে কথা বলবে। তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত আছো এবং ওখানেই কমিউনিকেশন হবে। সমস্যা নেই সেদিক থেকে। এটা হচ্ছে একটা ওয়ান টু ওয়ান ইন্টারঅ্যাকশন এবং তোমাদেরকে বিসিএস প্রস্তুতি শুরু করার আগে, বিফোর ইউ ডিসাইড টু টেক দ্য প্লাঞ্জ, ইউ শুড গেট টু নো what exactly is involved in this preparation. I don't want to keep you under any sort of illusion. কোনো রকম কোনো ভুল ধারণার মধ্যে থেকো না যে এই গ্রুপে ঢুকলে পরেই বা ইয়ে করলে পরেই যে পেয়ে যাবে ডাব্লিউবিসিএস পরীক্ষা, এরকম নয়। ডাব্লিউবিসিএস পরীক্ষা বা যে কোনো সিভিল সার্ভিস পরীক্ষা, সেটা স্টেট সিভিল সার্ভিস হোক বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যেটা নেয় আইএএস এর, মানে যেটাকে আমরা অরিজিনালি সিভিল সার্ভিস এক্সামিনেশন বলি, সেই আইএএস পরীক্ষা বা যে কোনো স্টেট পিসিএস পরীক্ষা ইজ অ্যান এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং এক্সাম। খুবই কঠিন পরীক্ষা। এখানে জেনারেল স্টাডিজ বলে একটা মেইন চাঙ্ক আছে, যার মধ্যে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, আর্ট অ্যান্ড কালচার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হ্যাঁ, এরকম সমস্ত যত সাবজেক্ট আমরা ভেবে মানে জানি, সব সাবজেক্ট পড়তে হয়। স্পেশালিস্ট নলেজ লাগে না এই পরীক্ষায়। একটা ভালো জিনিস হচ্ছে যে এই পরীক্ষায় কোনো স্পেশালিস্ট নলেজ লাগে না। স্পেশালিস্ট নলেজ বলতে কি বুঝি, মনে করো অঙ্ক অঙ্ক আছে ডাব্লিউবিসিএস এ, কিন্তু তার মানে যে তোমাকে অঙ্কে পণ্ডিত হতে হবে এরকম নয়। অঙ্কে পণ্ডিত আমরা কাদের করি, যারা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ক্যালকুলাস, এই সেই হায়ার ম্যাথামেটিক্স, এইগুলো কিছু লাগে না। সবকিছু ক্লাস 9-10 অবধি, যা প্রত্যেকটা গ্র্যাজুয়েটের, মানে ইউপিএসসির যখন তুমি সিলেবাসটা দেখবে তাতে লেখাই আছে যে এমন জিনিস জিজ্ঞাসা করা হবে ছেলে মেয়েদের, উইচ এভরি গ্র্যাজুয়েট ইজ সাপোজ টু নো, যা প্রত্যেক গ্র্যাজুয়েটেরই জানা উচিত। এই পরীক্ষাটাই এমন একটা পরীক্ষা যেখানে তোমার পাস্টের ওপর নজর দেওয়া হয় না। আবার আমি শ্রীমান ব্যানার্জি আবার জয়েন হয়ে গেল কি করে? না না, এটা আপনার ওই অফিসিয়াল আইডিটা। আচ্ছা, মানে তুমি জয়েন করলে এটা থেকে? না, অনুলেখা জয়েন করেছে। আচ্ছা, এইটাই একমাত্র পরীক্ষা যেখানে তোমার পাস্টকে বিচার করা হয় না। মানে তুমি গ্র্যাজুয়েশনে হয়তো পাস কোর্সে গ্র্যাজুয়েশন করে থাকতে পারো। সোহেল রানা হ্যাজ জয়েন। এই সোহেল কি আমার বন্ধু সোহেল? সোহেল রানা হ্যাজ লেফট দ্য মিটিং। না, যাই হোক, মানে ইভেন ইফ ইউ পাস উইথ জাস্ট দ্য বেয়ার মিনিমাম, তাহলে তুমি যদি এবং যদি তুমি মেন্স কোয়ালিফাই করে ইন্টারভিউ অবধি পৌঁছাতে পারো, তোমাকে ইন্টারভিউ একবারও জিজ্ঞাসা করা হবে যে আপনার এত নম্বর এত কম কেন গ্র্যাজুয়েশনে বা গ্র্যাজুয়েশনের আগে ক্লাস 12-এ 11-এ, আপনাকে কিছু জিজ্ঞাসা করা হবে না। এই পরীক্ষায় 3 ধাপে তোমার নলেজকে ফুললি টেস্ট করে নেওয়া হবে। কাজে তুমি যদি এই পরীক্ষার শেষ ধাপ অবধি পৌঁছাতে পারো, ধরে নেওয়া হবে যে তুমি যথেষ্ট নলেজেবল। এবং সেখানে শেষ ধাপ যেটা ইন্টারভিউ, 3টে ধাপে পরীক্ষা হয়। এর পরে স্লাইডটা দাও, তাহলে বুঝতে পারবে। মার্টিন, নেক্সট স্লাইড প্লিজ। এর পরেরটা, এটা তো দিস ইজ, হ্যাঁ, এই যে এইটা, দিস ওয়ান, the 3 steps: prelims, mains আর ইন্টারভিউ। 3টে ধাপে আমাদেরকে পার করতে হবে। তুমি যদি এই দ্বিতীয় ধাপটা পার করে ফাইনাল ধাপটায় পৌঁছাতে পারো, ইন্টারভিউ অবধি পৌঁছাতে পারো, তাহলে তোমাকে আর তার আগে তোমার আগের জীবনটা মানে একরকম মুছে যাবে। তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না যে আপনি গ্র্যাজুয়েশনে এত কম পেয়েছিলেন কেন, আপনি
মাস্টার ডিগ্রিতে এত কম পেয়েছেন কেন, বা কি আপনার আগের অন্যান্য সাবজেক্ট নিয়ে আপনি এতদিন কেন বসেছিলেন, কি করেছেন, কি কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। আমি এইবার যারা WBCS 2022-এর ইন্টারভিউর জন্য কল পেয়েছে তাদের মক ইন্টারভিউ গুলো নিচ্ছি, দেখতে পাচ্ছি অনেকে এরকম আছে 2016-17 থেকে বা তারও আগে থেকে 2015 থেকে প্রিপারেশন নিচ্ছে, মানে 10 বছরের প্রিপারেশনের। তারাও যদি আলটিমেটলি ইন্টারভিউতে যায় তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করানো হবে, খানিকটা জিজ্ঞাসা করবে যে আপনি কেন কিছু এর মাঝখানে করেননি, কিন্তু ওইটা তো রুটিন প্রশ্ন আর কি, ওখানে তো তারা প্রিপেয়ার্ডই থাকবে, তারা বলবে যে সেখানে ইউ ক্যান আনসার যে আমি না পাশাপাশি পড়াতাম, কোচিং পড়াতাম বা কিছু টিউশন পড়াতাম বা যাই হোক কিছু অন্য কোনো কাজ করতাম এবং পাশাপাশি প্রিপারেশন করতাম। The fact that you have cleared the mains exam is considered enough proof that you know what is required to be known. হ্যাঁ, তো ফলে এটার জন্য অমানসিক পরিশ্রম করতে হয় অন্তত 1 থেকে 1.5 বছর। আমার বিশ্বাস যে এটা একবার প্রথমবার খুব ভালো করে যদি কেউ প্রস্তুতি নিয়ে বসে, এইবার থেকে গ্রুপে দেখেছো তোমাদের মধ্যে অনেকে অবশ্য নতুন অ্যাড হয়েছে, তারা হয়তো পুরোনো পোস্ট গুলো দেখতে পাচ্ছ না, সব পোস্ট তো আর বারবার রিপোস্ট করা সম্ভব নয়, সেই জন্য কেউ আগে ঢোকার কিছু তো অ্যাডভান্টেজ থাকবেই, আগে আগে যারা এই ইন্টারেস্ট দেখিয়েছে এবং দে হ্যাভ জয়েন্ড দিস হোয়াটসঅ্যাপ গ্রুপ, তো তারা দেখেছে যে এবার WBCS এবার ভ্যাকেন্সি কত দিয়েছে জানো, কোনো আইডিয়া আছে? কেউ বলো তো। এটা আপনি তো গ্রুপে পোস্ট করেছিলেন মনে হয়। সেটাই দেখছি, ওই জন্য জিজ্ঞাসা করছি এদেরকে, এরা প্রত্যেকেই গ্রুপে আছে তো? হ্যাঁ, প্রত্যেকে আছে, কয়েকজন রিসেন্টলি জয়েন করেছে হ্যাঁ যারা আগে পোস্ট করেনি। হ্যাঁ, আগে পোস্ট গুলো দেখতে পাচ্ছে না। এবার এবছর WBCS এর গ্রুপ এ তে আছে না বোধহয় টোটাল সবকটা গ্রুপ মিলিয়ে আছে 610 ভ্যাকেন্সিজ, which is more than in any year since 2015। আমাদের বারে ওই 500 কতগুলো ভ্যাকেন্সি ছিল, আমি বলে দিচ্ছি এক্সাক্ট ফিগারটাই তোমাদেরকে বলে দিচ্ছি। গ্রুপ এ 153, গ্রুপ বি 8টা, গ্রুপ সি 128 আর গ্রুপ ডি 322। হ্যাঁ, টোটাল আছে 610 ভ্যাকেন্সি। 2016 যেবার আমি পাই সেবার ছিল 570, মানে আমাদের বাড়ির থেকেও বেশি, যদিও আমাদের বাড়ি এক্সিকিউটিভ বেশি নিয়েছিল, এবার এক্সিকিউটিভ অতগুলো ভ্যাকেন্সি নেই, কিন্তু অন্যান্য গুলোতে প্রচুর ভ্যাকেন্সি আছে। তাই এটা আমি বিশ্বাস করি যে কেউ যদি খুব সিরিয়াসলি পড়ে 1-1.5 বছর, তাহলে সে ফার্স্ট চান্সেই WBCS ক্লিয়ার করতে পারে। WBCS এর আবার 4টে ভাগ আছে, এটা সকলেই জানো, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, তাই তো? গ্রুপ ডি কিন্তু যদি গ্রুপ ডিও পাও, according to the West Bengal classification of services, even a group D service in WBCS is actually a group A gazetted service. গ্রুপ সি এবং গ্রুপ ডি গুলোর জন্য অপশনাল পেপারটা দিতে হয় না, বাকি গ্রুপ এ আর গ্রুপ বি which have the most coveted services, গ্রুপ এ সার্ভিসেস গুলোর কিছু কিছু সার্ভিস আছে যেগুলো তো প্রচন্ড কভেটেড, যেমনি WBCS এক্সিকিউটিভ, যেমনি ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, where you join as CTO কমার্শিয়াল ট্যাক্স অফিসার বা সেলস ট্যাক্স বা অন্য ইয়েগুলোতে জয়েন করি আমরা, যেগুলো ARCS আছে, স্ট্যাম্প রেভিনিউ এর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ স্ট্যাম্প রেভিনিউ, এরপর ফুড সাপ্লাইজ এর বেশ ভালো ভ্যাকেন্সিস থাকে, সেটা সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড হিসেবে জয়েন করে SCFS, সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড সাপ্লাইজ। গ্রুপ এর যে কটাই সার্ভিস আছে সব কটারই এক বেতন কাঠামো, which is the same as Group B. Group B has only one service, which is police service, এবং ওটাতে যেহেতু ভ্যাকেন্সি খুব কম থাকে
এবার ভ্যাকেন্সি আছে কটা মার্টিন? 8টা বোধহয়, তাই তো? 8টা টোটাল, জেনারেল ক্যাটাগরি 5টা। হ্যাঁ, যেহেতু ভ্যাকেন্সিটা কম থাকে তাই গ্রুপ বি তে কাট অফটা বেশি হয়। যেমনি আমি রিসেন্ট যে ইন্টারভিউ গুলো চলছে, যেগুলো আমিও নিচ্ছি মক ইন্টারভিউ, সেগুলো অরিজিনাল নয়, এগুলো মক ইন্টারভিউ, কিন্তু অ্যাকচুয়াল ক্যান্ডিডেটদের সাথে যারা অ্যাকচুয়ালি ইন্টারভিউ দেবে, তো তাদের মধ্যে এই গ্রুপ এ এর জন্য, সার্ভিসেস এর জন্য কাট অফ হয়েছে 885। আউট অফ কত বলো কেউ? সোনালী, সোনালী দাস, শুনতে পাচ্ছ? জেসমিন খান, এরা নতুন জয়েন করেছে। শোনা যাচ্ছে? একটুখানি আওয়াজ করতে হবে, তাহলে আমি কি করে বুঝবো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। সোনালী শোনা যাচ্ছে? যাই হোক, তো এই 885 কতর মধ্যে পেতে হয়েছে কল পেতে, বলো দেখি জেসমিন। জানি না স্যার, আমি এই প্রথম জয়েন করলাম। এই আর 885 আমি জানি না কিছু। আমি তো নেট কিছু জানো সেটের না? জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তারপরে হঠাৎ ভাবলাম যে এর জন্য প্রিপারেশন নেই, তার জন্য নিলাম। কিসের জন্য প্রিপারেশন নিয়েছিলে? নেট সেটের জন্য কোন প্রিপারেশন সাবজেক্ট নিচ্ছি। তোমার? এডুকেশন। এডুকেশন। ঠিক আছে, শুনতে থাকো। আউট অফ 1600, 885 is the cutoff for interview call. এবার ইন্টারভিউ হবে, এদের বোধহয় 200 নম্বরের ইন্টারভিউ হবে, ইয়েস। আর গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য 100 নম্বরের ইন্টারভিউ হবে। সেটাই হয়েছে 1000-এর ওপর, 1000 কত যেন কাট অফ হয়েছে ফর গ্রুপ বি, মানে যেটা পুলিশ সার্ভিস। আর তার মানে তারা কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি দুটোরই কল পাবে। যারা 1000-এর ওপর পেয়েছে আউট অফ 1600, দে উইল appear in interviews for both group A and group B. যারা তার কম পেয়েছে, they will appear in interviews only for group A. বোঝা গেল? তার মানে একটা আইডিয়া পেলে যে কত নম্বর মোটামুটি স্কোর করতে হয় ইন্টারভিউ কল পেতে। ইন্টারভিউতে অ্যারাউন্ড 1/3 ছেলে মেয়ে যাদেরকে ডাকা হয় তারা ফাইনাল সিলেকশন হয়। ইন্টারভিউ অব্দি পৌঁছানো মানেই যে সিলেকশন হয়ে গেল এরকম কিন্তু নয়। ইন্টারভিউ পৌঁছেছো মানে ইউ হ্যাভ আ ফেয়ার চান্স, প্রতি 3 জনে 1 জন করে চাকরি পাবে যাদেরকে ইন্টারভিউতে ডাকা হলো তাদের থেকে। এবার একটু এক্সাম প্যাটার্নটা নিয়ে বলি। তোমরা জানো যে আমি আগেই বললাম 3টে ধাপ, প্রিলিমস, মেইনস আর ইন্টারভিউ। এতদিন অবধি কি হতো বলো? সোহেল কিছু বলছো? না স্যার। এতদিন অবধি আমরা প্রিলিমস কি দেখে এসেছি? কটা পেপার দিতে হয় প্রিলিমসে? কেউ বসেছো আগে কখনো প্রিলিমসে? সোনালী কিছু বলবে মনে হচ্ছে, সোনালী বলো। না স্যার, এখনো বসিনি আমরা। মানে তা জানো তো প্রিলিমসে কি কি জিজ্ঞাসা করে, অ্যাটলিস্ট জানো তো? স্যার এমসিকিউ বেস্ট ছিল, মানে এখনো হচ্ছে। এমসিকিউ বেসড এতদিন অবধি যেটা ছিল সেটা হচ্ছে প্রিলিমসে একটা পেপার পরীক্ষা দিতে হতো, তাতে 200 নম্বরের কোয়েশ্চেন আসতো। সেই 200 নম্বরকে 25 করে 8টা ভাগে ভাগ করা হয়েছে।
কি কি সেই 8টা একটু লিখে নাও, যারা যারা নতুন বা এই প্যাটার্নটা সম্বন্ধে জানো না, ডাব্লিউবিসিএস সম্বন্ধেই কোনো আইডিয়া নেই, তাদের জন্য বলছি একটু লিখে নাও। এই 8টা জিনিস হচ্ছে ইংলিশ 1 নম্বর, একদম বেসিক ইংলিশ, ওই fill in the blanks, find out the mistake in the sentence, rewrite the sentence, synonym, antonym, এই ধরনের ইংরেজি প্রশ্ন 25টা। তারপরে হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে মিডিয়েভাল আর এনশিয়েন্ট হিস্ট্রি থেকে 25 নম্বর হয়ে গেল, টোটাল 50 নম্বর। তারপর হ্যাঁ, মডার্ন ইন্ডিয়ান হ্যালো। হিস্ট্রি। হ্যাঁ বলো জাসমিন, বলো। স্যার বলছিলাম যে ইন্ডিয়ান হিস্ট্রির কথা বলছিলেন, ওটা কি ওই যে ফিলোজফি যে পার্টটা, এনসিয়েন্ট এর পার্টটা, ওইটা থেকে আসে? কি আমি বুঝলাম না, আরেকবার বলো। ওই যে ইন্ডিয়ান হিস্ট্রির কথা যে আপনি যে বললেন না, হুম, ওটা কি ওই বৈদিক ব্রাহ্মণ্য ওই সব থেকে কোশ্চেন আছে? সেইটার কথা জিজ্ঞাসা করলাম। বৈদিক ব্রাহ্মণ্য, হ্যাঁ ওটাও আসে। এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে তোমার হ্যাঁ, যা যা আছে একদম শুরু থেকে, হরপ্পা মহেঞ্জোদারো থেকে শুরু করে বা তারও আগে আচ্ছা আচ্ছা মেহেরগড় থেকে আচ্ছা, শুরু পুরো করে। ইন্ডিয়ান হিস্ট্রি আমি ভাবছিলাম ওই বৈদিক আর ব্রাহ্মণ্য থেকেই আসে, সেটার কথা ভাবছিলাম। ওই না যেটা না, হচ্ছে philosophy-র। হ্যাঁ, আমি গোটা জানি না, ইন্ডিয়ান তার জন্য হিস্ট্রি। বললাম। তুমি থাকো কোথায় জেসমিন? না, আমি হচ্ছে যে নেটস এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তারপরে হঠাৎ কেটে যাচ্ছে প্রিপারেশন নিলাম, আরেকবার। আমার আগে তো কম্পারেটিভ এক্সাম দেওয়া হয়নি, তার জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকো, যদি কোনো অসুবিধা হয় জিজ্ঞাসা করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে তাহলে ইংলিশ, তারপর হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, এনশিয়েন্ট আর মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, একদম স্টার্টিং ফ্রম হরপ্পা মহেঞ্জোদারো টু একদম মিডিয়েভাল পিরিয়ডের শেষ, মানে দ্য ফল অফ দ্য মুঘলস অব্দি, এই গোটা পিরিয়ডটা থেকে 25 নম্বরের প্রশ্ন আসে। তারপরে 25 নম্বর আসে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, মানে বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলে ওটাকে, তার থেকে আসে 25 নম্বর, মানে হিস্ট্রি থেকেই আসে 50 নম্বর প্রিলিমসে। এটা কিন্তু প্রিলিমসের জন্য বলছি। তারপর আসে জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, তার থেকে আসে 25 নম্বর। তারপর আসে পলিটি অ্যান্ড ইকোনমি অ্যালং উইথ রোল অফ আরবিআই। পলিটি মানে হচ্ছে ভারতের শাসন ব্যবস্থা, আর ইকোনমি হচ্ছে আমাদের যে ইকোনমি আর রোল অফ আরবিআই যেটা আসে, সেটার থেকেও আসে 25 নম্বর। তারপর আসে ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং, মানে অ্যারিথমেটিকের কিছু প্রশ্ন এবং রিজনিং এর কিছু প্রশ্ন, তার থেকেও 25 নম্বর আসে। তারপর ফাইনালি 25 নম্বর আসে হচ্ছে তোমার কি থেকে, ওটাকে বলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বেসিক সায়েন্স থেকে আসে 25 নম্বর। আর জিকে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই হচ্ছে এই টোটাল 8টা ভাগ, 8 25 200। এই 200টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এতদিন অবধি আমাদের আনসার করতে হতো। রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল ক্যাবিনেট হ্যাজ টেকেন আ ডিসিশন যে 2025 অনওয়ার্ডস, মানে এই 2025-এর শেষে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা হবে, যার গিয়ে বেরোবে 2025-এ নোটিফিকেশন বেরোবে শেষ দিকে, তখন থেকে প্যাটার্নটা চেঞ্জ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সেটাও গ্রুপে দেওয়া আছে, দরকার বলে আমি মার্টিনকে বলে দেবো আর একবার ওই নোটিফিকেশন ইয়েগুলো পোস্ট করে দিতে, সেগুলো ডিটেলে পেয়ে যাবে। কিরকম চেঞ্জেস প্রপোজ করা হয়েছে তার একটা নির্দিষ্ট রূপরেখা আমরা পেয়েছি। তাতে বলা হয়েছে যে প্রিলিমসটা এবার বা টোটাল এই পরীক্ষাটাই, ডাব্লিউবিসিএস পরীক্ষাটাকে ইউপিএসসির সাথে অ্যালাইন করে দেওয়ার চেষ্টা হবে, যাতে স্টুডেন্টরা ডাব্লিউবিসিএস এর পড়াশোনার পাশাপাশি সেই পড়াশোনাটা দিয়ে ইউপিএসসি তেও চান্স নিতে পারে, বসতে পারে, প্রিপারেশনটা দুরকম না হয়ে যায়। আগে ইউপিএসসির প্রিপারেশন আর ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের মধ্যে বিস্তর ফারাক ছিল, সেই গ্যাপটাকে ছোট করে দেওয়া হচ্ছে।
ইউপিএসসি তে আমরা জানি যে প্রিলিমসে একটা জেনারেল স্টাডিজ পেপার ক্লিয়ার করতে হয় আর একটা সিস্যাট পেপার ক্লিয়ার করতে হয়। সিস্যাটটা কি? সিভিল সার্ভিসেস অ্যাপটিটিউড টেস্ট। তাতে মূলত ইংলিশ কম্প্রিহেনশন থাকতো এবং কি থাকতো, ওই ম্যাথামেটিক্স রিজনিং এর কিছু প্রবাবিলিটি এরকম কিছু প্রশ্ন থাকতো। এবার থেকে কি প্রপোজ করা হয়েছে যে ডাব্লিউবিসিএস এও ঠিক এইরকমই প্রিলিমসটাতে দুটো পার্টে প্রিলিমসটা হবে। মানে আগে আগে যেটা ডাব্লিউবিসিএস এ একটা প্রিলিমস এর পেপার থাকতো, এখন থেকে ডাব্লিউবিসিএস এ 2025 থেকে দুটো প্রিলিমস এর পেপার থাকবে। 2 পেপারস ইন প্রিলিমস। ভালো করে বুঝে নাও, এটা 2025 থেকে চেঞ্জ হতে চলেছে। প্রিলিমসে দুটো পেপার থাকবে, একটা জেনারেল স্টাডিজ পেপার আর একটা সিস্যাট পেপার। আশা করা যায় ইউপিএসসি তেও যেমনি সিস্যাট পেপারটা কোয়ালিফাইং ইন নেচার, কোয়ালিফাইং অর্থাৎ শুধু ওইটাতে পাস করতে হয়, ওইটার নম্বরটা অ্যাড হয় না প্রিলিমসে। কারা প্রিলিমস ক্লিয়ার করলো, কারা প্রিলিমস ক্লিয়ার করতে পারলো না, সেটা ওই ফার্স্ট পেপারের স্কোরটা দেখে ডিসাইড হয়। সিস্যাট পেপারের স্কোর দেখে ডিসাইড হয় না। সিস্যাট পেপারটাতে শুধুমাত্র যদি তুমি ফেল করে যাও তাহলে ওইটাতে ফার্স্ট পেপারে 100 পেলেও তুমি প্রিলিমসে পাস করবে না। শুধু সিস্যাট পেপারটাতে তোমাকে পাস মার্কটা পেতে হবে, সেটা ডাব্লিউবিসিএস এও হয়তো থাকবে। প্রিলিমসের রেজাল্টটা ডিসাইড হবে ওই জেনারেল স্টাডিজ পেপারটার ওপরেই, যেরকম এখন আছে। কিন্তু তার সাথে একটা সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট বলে একটা সিস্যাট পেপার ইন্ট্রোডিউস করা হবে প্রিলিমসে, যাতে তোমাকে পাস করতে হবে। শুধু পাস নম্বরটুকুনি পেতে হবে, ওইটার নম্বরটা অ্যাড হবে না তোমার প্রিলিমসের অন্য পেপারটার নাম্বারের সাথে মেরিটের জন্য। এই গেল প্রিলিমস। একদূর অব্দি বোঝা গেছে যে কি চেঞ্জেস হয়েছে? যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, এখানে জিজ্ঞাসা করতে পারো। Anyone with any doubts? বুঝতে পেরেছো? একটু আওয়াজ করতে হবে তো, তাহলে কি করে বুঝবো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সৌরিন, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে সিভিল সার্ভিসে একদিন অব্দি আমাদের ডাব্লিউবিসিএস এ একটাই প্রিলিমসের পেপার দিতে হতো, এবার থেকে দুটো পেপার দিতে হবে। তাই তো? হ্যাঁ স্যার, এতদিন একটাই ছিল। ইউপিএসসি তে অনেকদিন থেকেই চালু হয়েছে দুটো পেপার, কিন্তু ডাব্লিউবিসিএস এ একটাই ছিল। যদি তুমি এই পেপারটা, এই ধাপটা পাস করতে পারো, যদি প্রিলিমসটা পাস করতে পারো, প্রিলিমস দেয় আমি তোমাকে অ্যাপ্রক্সিমেটলি বলে দিচ্ছি 1.5 লাখ ছেলে মেয়ে। এর মধ্যে প্রিলিমস পাস করে কত আমার এক্সাক্ট ফিগার মনে নেই, খুব কমই পাস করে। জেনারেলি বলা হয় যে ডাব্লিউবিসিএস যে স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করে তাতে ইউ নিড টু স্কোর 60% টু বি শিওর যে তুমি প্রিলিমস ক্লিয়ার করবে। মানে 200-র মধ্যে তোমাকে 120 কারেক্ট মানে স্কোর করতে হবে। 120, যেহেতু নেগেটিভ মার্কিং থাকে তাই তুমি 120 তা হয়তো 60টা ঠিক করলে, কিন্তু আবার যদি আরো এক্সট্রা যদি আরো 10-15টা আনসার করে দেয় যেগুলো ভুল, তাহলে হয়তো টোটাল স্কোরটা, মানে টোটাল স্কোরটা 60% হলে, 120 পেলে, ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওর্ড যে ইয়োর নেম উইল ফিচার ইন দ্য প্রিলিমস কোয়ালিফাইড লিস্ট। বোঝা গেল? খুব ইজিলি এই 60% পাওয়া যায়, এইটা আমি তোমাদেরকে বলতে চাই। লাস্ট প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার গুলো নিয়ে ঘাটাঘাটি করলেই দেখতে পাবে তোমাদের তো এখন জিরো প্রিপারেশন, তাই তো?
কেউ তো বিরাট কিছু প্রিপারেশন, কেউ তো কারোর কোনো বিরাট কোনো প্রিপারেশনের ব্যাকগ্রাউন্ড নেই যে 2-3 বছর ধরে প্রিপারেশন করছে, এরকম কেউ আছো? সুচিতা সরকার? না স্যার। সুচিতা সরকার হ্যাঁ স্যার। কতদিন থেকে প্রিপারেশন করছো, কিছু আইডিয়া আছে, বা আগে থেকে প্রিপারেশন করছো এরকম কি? হ্যাঁ, আমি 2 বছর করেছি কিন্তু ঠিকঠাক হয়ে উঠছে না। না ঠিক আছে, তো তাহলে তুমি জানবে 60% স্কোর করা কি খুব কঠিন প্রিলিমসে? আমি যেটা বললাম, না। তার কারণ হচ্ছে WBCS এর প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার গুলো দিয়ে দেখলেই দেখবে যারা এখনো অব্দি কিছুই শুরুই করনি তারাও 30% ইজিলি পেয়ে যাবে। মানে তুমি 50-60টা কোয়েশ্চেন তুমি ইজিলি করতে পারবে, কেননা তার মধ্যে তোমার 20-25টা অঙ্ক থাকবে, তার মধ্যে যারা যে অঙ্কে ভালো সে ওই 20-25টা অঙ্কের মধ্যে হয়তো 25টা অঙ্কের মধ্যে হয়তো 20টাই সে করে দেবে। আবার কেউ অঙ্কে খারাপ হলে সে ইংরেজিতে যদি ভালো হয় তাহলে যে 25টা ইংরেজি আছে তার মধ্যে থেকে সে খুব ইজিলি 20টা ইংরেজি কারেক্ট করে দেবে। এরকম ইতিহাসে খুব ইজি 4-5টা কোয়েশ্চেন থাকে, সব সাবজেক্ট থেকে ইজি 4-5টা করে কোয়েশ্চেন থাকে। মানে 30% you will get even now, 25 to 30%. Say you are not starting from zero. That is what I want to say. You need to stretch this 30% to 60%. এবং আমি যেটা বললাম এটা তোমরা একটা এক্সপেরিমেন্ট হিসেবে করেও দেখতে পারো। এখনই মনে করে আজকে সেমিনারটার পরে তো, বা তোমাদের যাদের কাছে আছে আর কি, সকলের কাছে হয়তো নেই, বা আমাদের ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে, bcsacademy.in এ গিয়ে তুমি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার ডাউনলোড করতে পারবে। লাস্ট 5 বছরের আমরা দিয়েছি, ইট ইজ রেডিলি অ্যাভেলেবল, সব জায়গাতে অ্যাভেলেবল আমাদের ওখানে লাস্ট। তাই তো মার্টিন, আমাদের ওয়েবসাইটে কতদিন থেকে কোয়েশ্চেন দেওয়া আছে, কত সাল থেকে অনুলেখা? আহ, 5 বছরের আপলোডেড আছে আমাদের, আমি লিঙ্কটা গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 2018 থেকে। সেগুলো দেখলেই দেখতে পাবে যে আমি যেটা বললাম এটা ভুল না। 30% তোমরা এখনই পারবে। রিয়েল টাস্ক ইজ টু মানে টেক দিস 30% টু 60%। এটা কম্পিটিটিভ এক্সাম, এখানে 100% স্কোর করার না প্রয়োজন আছে, না ইট ইজ অ্যাডভাইজেবল টু চেজ 100% ইন দিস এক্সাম। আমি শুরুই করেছিলাম তোমাদেরকে এটা বলে যে দেখো গ্রুপের ইন্টারভিউ কল পেয়ে গেছে 50% নম্বর পেয়ে, 1600-র মধ্যে 885, 50% একটু বেশি, 55% নয়। ইন্টারভিউ কল, তাই না? এবার আসি আমরা, যদি আমরা প্রিলিমসটা এটা ক্লিয়ার করতে পারি, যদি আমরা এই 30% যেটা এখন আমাদের আয়ত্তে রয়েছে এটাকে যদি আমরা 60% অব্দি নিয়ে গিয়ে উই ক্যান রিচ 60%, মানে 120 স্কোর করতে পারি। এই 30%টাকে বাড়িয়ে 60% করা কিন্তু খুব সহজও না, এটাও ভেবো না যে এটা প্রচন্ড সহজ। এই 60%-এ যেতে তাহলে তো সহজ, যদি খুব সহজ হতো তাহলে তো সকলেই ক্লিয়ার করতো, কিন্তু যারাই প্রিলিমসে বসে তারাই যে ক্লিয়ার করে এরকম নয়। একটা বৃহৎ অংশ আনসিরিয়াস ক্যান্ডিডেট শুরুতেই বাদ হয়ে যায়, প্রিলিমস স্তরেই বাদ হয়ে যায়। আর এবার তো আরো বেশি করে হবে, কারণ এই সিস্যাট এটাও চালু করে দেওয়া হচ্ছে, যেটাতে যদি তুমি ইফ ইউ ফেল টু সিকিউর দ্য মিনিমাম পাস মার্ক 30%, তোমার ওই দ্বিতীয় খাতাটা দেখাই হবে না। তো সাপোজ ইউ ম্যানেজ টু ক্লিয়ার দ্য প্রিলিমস, তাহলে তার পরের ধাপ হচ্ছে দ্য মেইনস পরীক্ষা। এই মেইনস পরীক্ষাটা এতদিন অবধি কি হতো, কোনো আইডিয়া আছে? সুচিতা বলো দেখি, তুমি তো একটু আগে প্রিপেয়ার করেছো, একটু বলো। অবজেক্টিভ ছিল এতদিন, এখন থেকে তো ডেসক্রিপটিভ হবে। না, পুরোটাই কি অবজেক্টিভ ছিল? না, ওই বেঙ্গলি আর ইংলিশটা বাদটাই ছিল। এতদিন অব্দি প্যাটার্নটা এরকম ছিল যে মেইনসে যে যখন তুমি যেই কোয়ালিফাই করলে তোমাকে দুটো ল্যাঙ্গুয়েজ পেপার দিতে হতো, একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার, আর একটা হচ্ছে বাংলা বা হিন্দি বা নেপালি, যে ভাষাটা নিতে চায় সেটা আগে থেকেই তোমাকে ফর্ম ফিল আপের সময় জানিয়ে দিতে হবে, সেই মতো তোমার একটা ল্যাঙ্গুয়েজ পেপার দিতে হতো, একটা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ আর একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার। এই ল্যাঙ্গুয়েজ পেপারগুলো সিলেবাস কিরকম হয়? এই ল্যাঙ্গুয়েজ পেপারগুলোতে আসে এসে রাইটিং,
তারপর তোমার কম্প্রিহেনশন, তারপর তোমার নিউজ পেপারের আর্টিকেল লেখা, সংবাদপত্রের সম্পাদকীয় যাকে আমরা বলি, বাংলাতেও তাই, এটা ইংরেজি বাংলা দু ক্ষেত্রেই তাই একই জিনিস আসে, কোনো সাহিত্য কোনো ব্যাকরণ এইসব আসে না, গ্রামার এইসব নয়, লেখা ইংরেজি রিটেন কম্পোজিশন টেস্ট, কেমন ইংরেজি লিখতে পারো কেমন বাংলা লিখতে পারো তার পরীক্ষা। এই পেপার দুটো এতদিন অব্দি কি আমাদের ছিল যে এই দুটো তো বুঝতেই পারছো এগুলো সাবজেক্টিভই লিখতে হবে, ইংরেজি রিটেন কম্পোজিশন টেস্ট তো আর অবজেক্টিভ হতে পারে না, তোমাকে লিখতে হবে, লেখা ছিল, এগুলো রিটেন সাবজেক্টিভ টাইপ ছিল, এবং এর নাম্বারগুলো অ্যাড হতো, এর নাম্বারগুলো অ্যাড হতো ফাইনাল মার্কসের সাথে। তারপরে আমাদের কি হতো, তারপরে ছিল 4টে জেনারেল স্টাডিজ পেপার 200 নম্বর করে। প্রথম জেনারেল স্টাডিজ পেপারটা কি ছিল, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। তারপরে জেনারেল স্টাডিজ পেপারটা ছিল পলিটি অ্যান্ড ইকোনমি। তারপরে জেনারেল স্টাডিজ পেপারটা ছিল ম্যাথস অ্যান্ড রিজনিং। আর জেনারেল স্টাডিজ 4 পেপারটা ছিল কি বললাম, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, হ্যাঁ জেনারেল জিকে, সিএ প্লাস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই 4টে পেপার ছিল ইনটু 200 মার্কস ইচ, মানে 800 নম্বর। এই পার্টটা, এই 4টে জেনারেল স্টাডিজ পেপার 2014 থেকে অবজেক্টিভ টাইপ আসতো, মানে ওই প্রিলিমসেরই মতো। তাহলে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি যেগুলো আমরা পড়তাম সেগুলো আমাদের প্রিলিমসেও আমাদেরকে অবজেক্টিভ টাইপ উত্তর দিতে হতো, মেন্সেও অবজেক্টিভ টাইপ উত্তরই দিতে হতো এই সাবজেক্টগুলো থেকে, হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল স্টাডিজ সাবজেক্টগুলো থেকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলোর উপর আমাদেরকে অবজেক্টিভ টাইপ প্রশ্নের উত্তর দিতে হতো। তারপর আসতো ফাইনাল পরীক্ষা হতো, যদি তুমি গ্রুপ এ আর গ্রুপ বির জন্য ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তোমাকে অপশনালের যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হতো, তুমি আগেই চুজ করতে ফর্ম ফিল আপের সময়, তার 2টো পেপার পরীক্ষা দিতে হতো, 200, 200, 400 নম্বর। তাহলে ইংরেজি বাংলা 200, 200, 400, অপশনাল 200, 200, 400, এই 800 নম্বর পরীক্ষা দিতে হতো, সাবজেক্টিভ বড় উত্তর লিখতে হতো। আর মাঝখানে 4টে জেনারেল স্টাডিজ পেপার 4 ইন্টু 200, 800, এই 800 নম্বর অবজেক্টিভ টাইপ পরীক্ষা দিতে হতো মেন্সে এতদিন অবধি, এবং এই টোটাল 1600 নম্বরের মেন্স পরীক্ষা হতো। এই 1600 নম্বরের মেন্স পরীক্ষায় এই ছেলেগুলি যাদের আমি ইন্টারভিউ নিচ্ছি, 2-একটা ভিডিও তোমাদের না হয় পোস্ট করে দেবো, দেখো কিরকম ক্যান্ডিডেটরা অ্যাপিয়ার করে। তা আমি করতে চাইছি না এই কারণে যে কারণ এখনো তো তারা পিএসসি তে অ্যাপিয়ার করেনি, ওই জন্যই করতে চাইছি না। যাই হোক, তো এনিওয়ে ওটা অ্যাপটি প্লাসের ওরাও শেয়ার করেছে, তো ইউ মে সি ইট ফ্রম দেয়ার। এই 1600 নম্বর থেকে যারা 1000 পেয়েছে, এই 1600-র মধ্যে তারা গ্রুপ এ গ্রুপ বি দুটোতেই কল পেয়েছে, আর যারা 885-র ওপর পেয়েছে তারা গ্রুপ এ এর জন্য কল পেয়েছে। বুঝতে পারছি, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আরো কমে যাবে, যেহেতু গ্রুপ ডিতে এবার প্রভূত পরিমাণ, আমি তো বলছি যারা 500 পাবে এই 1600-র মধ্যে, 1600 নয় সেক্ষেত্রে 400 বাদ চলে যাবে, 1200 গ্রুপ সি আর গ্রুপ ডি 400 অপশনাল বাদ চলে যাবে, 1200-র মধ্যে যারা 500 পাবে, এমনকি হয়তো 450 পেয়েও তারা গ্রুপ ডি ইন্টারভিউ কল পাবে, যেহেতু এবার গ্রুপ ডি তে প্রচুর ভ্যাকেন্সি আছে। এবার তুমি ভাবো 450 পাওয়া কত কঠিন, কিছুই কঠিন নয় যদি ভালো করে পড়াশোনা করো। আবার পড়াশোনা না করলে তো এখানে তো এটা কম্পিটিটিভ এক্সাম, এটা তো মনে করো নম্বর দিয়ে পাস করানোর এক্সাম নয়। কম্পিটিটিভ এক্সাম মানে হচ্ছে ফেল করানোর এক্সাম, এলিমিনেশন এক্সাম, ছাঁটাই করার এক্সাম, তাই না? এই পরীক্ষা দিয়ে কেউ মার্কশিট পায় না, এই পরীক্ষা দিয়ে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়। দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স।
এইবার মেন্স কি হবে? এবার মেন্সটা, প্রিলিমসটা আমি বললাম পাল্টে গেছে, মেন্সটাও ঠিক সেইভাবেই পাল্টে গেছে, মানে পাল্টে যাবে। মেন্সে যদি তুমি পৌঁছাও, প্রথমে তোমাকে একটা পেপার এ দিতে হবে। আগে যে ইংলিশ আর বাংলা পেপারটা বলা হয়েছে, যে প্রথমে যেটা আমি বললাম যে ইংরেজি আর বাংলা, আমি বাংলা বলছি ভার্নাকুলার পেপারটাকে, সেটা হিন্দিও হতে পারে, সেটা নেপালিও হতে পারে, যে কোনো ভাষা হতে পারে। ভাষার পেপার দুটো, ইংলিশ অ্যান্ড দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পেপার। এই পেপার দুটোকে এখন থেকে বলে দেওয়া হচ্ছে পেপার এ, পেপার বি। মানে এই পেপার দুটো দিতে হবে, কিন্তু মজাটা করে দেওয়া হচ্ছে যে এই পেপার দুটোর নম্বরটা আর অ্যাড হবে না। ইংরেজি এবং অন্য যে ভাষার পেপারটা থাকবে তাতে they will be made just merely qualifying in nature. এই পেপার দুটোতে পাস করতে হবে তোমাদের, কিন্তু এই পেপার দুটোর নম্বরটা যা পাবে সেটা ফাইনাল মেরিট ক্যালকুলেশনে কনসিডার করা হবে না। বোঝা গেল? বোঝা গেল? ইয়েস অর নো? Yes, sir. তার মানে তোমরা যদি প্রিলিমস ক্লিয়ার করো, তাহলে তোমরা যেই মেন্সে বসবে প্রথমে তোমরা পেপার এ দেবে ইংলিশের ওপর, ওই একই সিলেবাস একই থাকবে, ওই কম্পোজিশন, ওই মেমো লেখো, ওই আর্টিকেল লেখো, ওই একটা লেটার টু এডিটর লেখো, এরকম একটা ইংলিশ পেপার দেবে, একটা বাংলা পেপার দেবে, পেপার এ, পেপার বি। তাতে পাস করতে হবে, মানে 30% বা 35% যেটাই ঠিক করা হবে, বা 40% যাই হোক, যাই ঠিক করা হোক, সেই নম্বরটা পেলে পরেই হবে। তাতে তোমাকে তুমি ওই পেপারে যা স্কোর করবে দ্যাট উইল নট বি টেকেন ইনটু কনসিডারেশন হোয়াইল ক্যালকুলেটিং ইয়োর মেরিট। এই দুটোতে কিন্তু এই দুটো পেপার প্রথমে দেখা হবে, যদি পাস করো তারপরেই অন্য পেপারগুলো মেন্সের দেখা হবে, অন্য পেপারগুলোতে কি কি থাকবে। এবার সেই পেপারগুলো প্রশ্নে আসছি যেগুলো মেরিট ক্যালকুলেশনে কনসিডার করা হবে। আড়াইশো নম্বর করে করে পেপার গুলো, প্রত্যেকটা পেপারেই কিন্তু আগে আগে আমরা দেখেছিলাম 200 নম্বরের পেপার হতো, এবার থেকে 250 নম্বরের পেপার হবে পেপারগুলো, মানে টোটাল মার্কসটাও বেড়ে যাবে সিভিল সার্ভিসের। ওই পেপার এ, পেপার বি দেওয়ার পর ইউ গিভ পেপার 1। পেপার 1টা এবার কি থাকবে? ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন। মানে আগে একটা ইংরেজির পরীক্ষা দিলে সেইটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, এইবার মেরিট ক্যালকুলেশনের জন্য আর একটা ইংরেজির পেপার দিতে হবে, ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন। তোমরা জানো অনেকেই যারা সিভিল সার্ভিসের এক্সাম দিচ্ছ বা প্রিপেয়ার করছো বা খোঁজ খবর রাখো, জানো যে ইউপিএসসি তে একটা এসে পেপার থাকে, তাই তো? থাকে তো? জানো কেউ ইউপিএসসির কখনো সিলেবাস দেখেছো? ইউপিএসসি তে একটা এসে পেপার থাকে। তেমনি ডাব্লিউবিসিএস এও একটা এসে পেপার লঞ্চ করছে। সেই এসে পেপারটাতে যে নম্বরটা পাবে, 250 নম্বরের পেপার হবে, হয়তো আমরা আশা করছি দুটো এসে লিখতে হবে। এই এসে গুলো কিন্তু আলাদা, এগুলো 100-150 নম্বরের এক একটা এসে, বা হয়তো 3টে এসে, ইউপিএসসি তে যেমনি থাকে 3টে এসে, একটা বড় এসে আর দুটো ছোট ছোট এসে। তো এইরকম একটা এসে পেপার লঞ্চ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস। এসে লেখার, ওটার জন্য আলাদা প্রিপারেশন নিতে হয়, এসে লেখা শিখতে হয়, টোটাল একটা বিষয় তোমাকে নানান রকম, এটা একটু কঠিন, মানে ওই আগে যে ইংলিশ পেপারে যে এসেগুলো থাকবে তার থেকে আলাদা। এখানে তোমাকে বলা হবে না যে রাইট অ্যান এসে অন ইওর চাইল্ডহুড হিরো,
কোনো একটা অ্যাবস্ট্রাক্ট কোনো একটা টপিক দিয়ে দেওয়া হবে, নিয়ে বলা হবে যে এইটার উপর এসে লেখো। তোমাকে হয়তো বলা হলো স্টিচিং টাইম সেভস 9, এইরকম এসে আসবে। তো এসে লেখাটা আমাদেরকে শিখতে হবে। এটা গেল প্রথম পেপার। পেপার 2 আর একটা ইন্ট্রোডিউস করা হয়েছে, এইগুলো কম্পালসারি পেপার, ইজ ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। বেঙ্গলের ওপর একটা স্পেসিফিক পেপার ইন্ট্রোডিউস করা হয়েছে, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। তার মধ্যে কি কি থাকবে? এ, কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল। বি, art forms including folk art and music of Bengal. C, literature of Bengal. And D, architectural heritage of Bengal. মানে টোটাল আর্ট এন্ড কালচার অফ বেঙ্গল, বাংলার সংস্কৃতি নিয়ে একটা টোটাল পেপার, সেটাও 250 নম্বরে, ফ্রম এনশিয়েন্ট টু মডার্ন টাইমস, একদম শুরু থেকে একদম মডার্ন পিরিয়ড অব্দি। মানে এইটার সাথে হিস্ট্রির অনেকটাই কানেকশন থাকবে এই পেপারটার সাথে। আমরা যে টোটাল আর্ট এন্ড কালচারটা পড়ি হিস্ট্রির পার্ট হিসাবে, তারই উপর একটা স্পেশাল ফোকাস দিতে হবে আমাদেরকে বেঙ্গলের আর্ট এন্ড কালচারের উপর। কিন্তু এইটাও কিন্তু মনে রাখতে হবে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে না, সাবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন। মানে যে টপিকটাই জানবে সেই টপিকটাকে অনেক ডিটেলে জানতে হবে, তবেই তুমি সেই টপিকটার উপর একটা 10-15 নম্বরের উত্তর লিখতে পারবে। এইবার আসছে ওই 4টে জেনারেল স্টাডিজ পেপার, যা ছিল তাই, শুধু নম্বরগুলো বেড়ে যাচ্ছে। আগে 200 নম্বরের পেপার ছিল, এবার 250 নম্বরের করে 4টে পেপার। প্রথম জেনারেল স্টাডিজ 1 হিস্ট্রি জিওগ্রাফি 250 নম্বর, জেনারেল স্টাডিজ 2 পলিটি ইকোনমি 250 নম্বর, জেনারেল স্টাডিজ 3 ম্যাথমেটিক্স এন্ড রিজনিং 250 নম্বর, জেনারেল স্টাডিজ 4 হচ্ছে ইজ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আগে এই পেপারগুলো আমরা দেখেছি যে 200 নম্বরের হতো, এবার থেকে 250 নম্বরের হবে। এই চারটে পেপারে 1000 নম্বরের তাহলে হলো, আর এই দুটো পেপারে 500, 1500 নাম্বার হয়ে গেল। আর তফাৎটা কি, আগে এই এতদিন অব্দি এই 2014 থেকে 2024 অব্দি এই জেনারেল স্টাডিজ 1 থেকে 4 এই পেপার দুটো হয়েছে, এই 4টে পেপার হয়েছে অবজেক্টিভ টাইপ, এবার থেকে সাবজেক্টিভ টাইপ হবে। মানে ইতিহাসে তোমাকে বা ভূগোলে বা পলিটিতে বা ইকোনমিতে বা জিকেতে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর যে প্রশ্নগুলো হবে, তোমাকে সেগুলো অবজেক্টিভ টাইপ নয় সাবজেক্টিভ টাইপ প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, বড় উত্তর লিখতে হবে। 10 নম্বর বা যেটা হবে সেটা হচ্ছে 12.5 নম্বরের 10টা করে প্রশ্ন থাকবে, 20টা প্রশ্নের উত্তর দিতে হবে 3 ঘন্টায়, 12.5 নম্বর করে 10টা ইতিহাস 10টা ভূগোল। 3 ঘন্টায় 20টা প্রশ্নের উত্তর লেখাও কিন্তু চারটিখানি কোনো ব্যাপার নয়, বিরাট কঠিন ব্যাপার, যদি না প্র্যাকটিস থাকে লিখে উঠতে পারবে না। তারপরে থাকবে দুটো অপশনালের পেপার, অপশনাল পেপার 1, অপশনাল পেপার 2, একটাই অপশনাল সাবজেক্ট, তার দুটো পেপার, সেটাতেও 500 নম্বর। তাহলে টোটাল নম্বরটা 1600 থেকে বেড়ে যেটা মেরিট ক্যালকুলেশনের জন্য লাগবে সেটা 2000 নম্বরের হয়ে যাচ্ছে। 1600 থেকে বেড়ে 2000 নাম্বার হয়ে যাচ্ছে। Question paper will be of conventional type. Conventional type means not objective type. এটাই সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ, যেটা স্টুডেন্টদের প্রিপেয়ার করতে হবে, সেটা হচ্ছে যে এবার থেকে পেপারটা আর সাবজেক্টিভ টাইপ থাকছে না, এবার থেকে অবজেক্টিভ টাইপ থাকছে না, সাবজেক্টিভ টাইপ হয়ে যাচ্ছে বা কনভেনশনাল টাইপ হয়ে যাচ্ছে। বোঝা গেল? এইটা হচ্ছে চেঞ্জেস যেটা আসতে চলেছে পড়াশোনায়। এত দূর অব্দি ক্লিয়ার কি? কারোর কোনো ডাউট থাকলে পরে আমাকে এইখানে জিজ্ঞাসা করতে পারো। কারোর কোনো ডাউট থাকলে পরে এইখানেই জিজ্ঞাসা করো।
কোনো ডাউট নেই। কোনো ডাউট না থাকা একদিকে ভালো হতে পারে, আবার একদিকে খুব খারাপ হতে পারে। এটা ভালো না খারাপ আমি তো বুঝতে পারছি না, একটু আওয়াজ না করলে তো বুঝতে পারবো না যেটা ভালোর লক্ষণ না খারাপের লক্ষণ। না না স্যার, কোনো ডাউট নেই স্যার। ডাউট নেই? না না স্যার। আচ্ছা, এখানেও যে আগেও যেরকম ছিল সেরকমই থাকছে যে গ্রুপ সি আর গ্রুপ ডি সার্ভিসেস আর পোস্টের জন্য ইউ ডোন্ট হ্যাভ টু সিট ইন দি অপশনাল পেপারস। তাহলে অপশনাল পেপারের পরীক্ষা গ্রুপ সি আর গ্রুপ ডি সার্ভিসেস এর জন্য দিতে হবে না। গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষা হবে 1500 নম্বরে, আর বাকি গ্রুপ এ গ্রুপ বি পরীক্ষা হবে 2000 নম্বরে। এই 2000 এর মধ্যে 1000 পেলে পরে তোমরা ইন্টারভিউ কল পাবে, এইটুকুনি গ্যারান্টি।